ব্যবস্থার পরিবর্তন চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একেবারে নিজেদের পার্টি অফিস থেকে তিনি রওনা দিয়েছেন উত্তরকন্যায়। কিছুক্ষণের মধ্যেই প্রশাসনিক বৈঠক সেখানে তিনি করবেন। আর পথে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা তাকে বারে বারে সম্বর্ধনা জানানো হচ্ছে। একেবারে তার গাড়ির গতি স্তব্ধ হয়ে যাচ্ছে। কথা বলবো শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মানুষের সঙ্গে মিশে থাকার কথা তুমি বলছিলে, মুখ্যমন্ত্রীর সেটাই প্রায়োরিটি, সেটাই অগ্রাধিকার তিনি বারবার বোঝাতে চাইছেন। সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের দাবি দাওয়া মেটাতে প্রতি মাসে তিনি এবং তার মন্ত্রিসভা তারা উত্তরবঙ্গেই পৌঁছবেন। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে ছবি ভগবান শাহ তুলে ধরছেন এই যে বিভিন্ন জায়গায় একটা উত্তরকন্যায় যাওয়ার জন্য জেলা বিজেপি কার্যালয় থেকে বা দার্জিলিং মোড় থেকে এই তিনবাতি মোড় পর্যন্ত আসার যে সফর মাত্র 2-3 কিলোমিটার, এবং সে তার মধ্যে কিন্তু একাধিকবার সম্বর্ধনার জন্য থামতে হলো মুখ্যমন্ত্রী, কনভয় থামাতে হলো, মুখ্যমন্ত্রীকে থামতে হলো, এবং মানুষ সেখানে তারা তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, তাদের সম্বর্ধনা নিয়ে তারা এগিয়ে আসছেন। এবং তারা এসে এখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে তিনবাতি মোড়, এই তিনবাতি মোড় এনজেপি স্টেশন, রাজ্যবাসীর কাছে অত্যন্ত পরিচিত একটি স্টেশন এনজেপি স্টেশন। সেই এনজেপি স্টেশন যাওয়ার রাস্তা এটা, এবং সেখানে এই যে রাস্তা, সেখানে এই মোড় কিন্তু আটকে বিজেপি কর্মীরা তারা সেখানে সম্বর্ধনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং একবারে পতাকা নিয়ে যে ছবি দেখা যাচ্ছে তারা কনভয় আটকাচ্ছেন, তারা সেখানে তারা মালা পরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং তারপরে মুখ্যমন্ত্রী অনুরোধ করলে সেই কনভয় যেতে পারছে, এবং উত্তরকন্যার দিকে ফের একবার পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কনভয় আবার চালু হলো। তুমি দেখতে পাচ্ছ মানুষের যে ভিড় দেখাতে চাইবো, যে মানুষ জড়ো হয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময়, বারবার থমকাচ্ছে কনভয়। কার্যত ভিড় নিয়ন্ত্রণের জন্য রাস্তায় দড়ি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে, কিন্তু তারপরও মানুষের যে ভিড়, মানুষের যে উৎসাহ, মানুষের যে আগ্রহ, তা চোখে পড়ার মতো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে তারা পতাকা নিয়ে, ফুলের মালা নিয়ে তারা আসছেন, এবং তারা এসে শুভেন্দু অধিকারীর কাছে তারা তাদের সম্বর্ধনা দিচ্ছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। উত্তরকন্যা যাওয়ার পথে একাধিকবার এভাবেই কিন্তু থমকে গেল মুখ্যমন্ত্রীর কনভয়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ যে কয়েক মিনিট দাঁড়াতে হলো মুখ্যমন্ত্রীর এই কনভয়, এবং বারবার মুখ্যমন্ত্রীর কনভয় ছাড়া হলেও সেখানে কিন্তু আরও একজন তিনি শ্রদ্ধা দিতে আসছেন, কেউ একজন বলছে আর একটা মালা, এবং এই যে আবেগ, এই যে মানুষের যে উৎসাহ, উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু আজকে একেবারে উৎসবের আমেজ বোঝাই যাচ্ছে, কারণ জনস্রোতে ভাসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই জনজোয়ার ঠেলে এগোনোর চেষ্টা করছে তার কনভয়। দফায় দফায় তার গাড়ির কিন্তু গতি স্তব্ধ হয়ে যাচ্ছে। 7 কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1,20,00,000 টাকায়। প্রমোটার পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী, এই পিপিপি মডেলে চলত জমি দখলদারের সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমাগুলি কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশকর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশকর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2,14,00,000 টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6,80,00,000 টাকা জমা পড়েছে।
ইডির দাবি বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা। তার মধ্যে একটি 5,42,00,000 টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1,29,00,000 টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7,07,00,000 টাকা, যা কেনা হয়েছিল 1,20,00,000 টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনাপাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনাপাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, পরে এফআইআরে তার নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। বেতন বাড়তে পারে অনেকটাই। আর এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। নির্দিষ্ট সময়ে বকেয়া ডিএ মেটানো নিয়েও আশাবাদী তারা। শপথের পর সংকল্প পূরণ। সোমবার সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। 42% ডিএটা দিয়ে দিতে হবে এবং 45 দিনের মধ্যে যেহেতু বলেছে, তাহলে তো 45 দিনের মধ্যে পুরো ডিএটা দিয়ে দেওয়ার উচিত ছিল। এখনো সময় আছে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কী লাভ হবে? নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। তাহলে 60% ডিএ যোগ হবে মূল বেতনের সঙ্গে। ধরা যাক কোনো রাজ্য সরকারি কর্মীর মূল বেতন 10,000 টাকা। মূল বেতনে 60% ডিএ মানে 6,000 টাকা, অর্থাৎ মোট মূল বেতন দাঁড়াবে 16,000 টাকা। মূল্যবৃদ্ধির কারণে পরবর্তী 10 বছরে সরকারি কর্মচারীদের জীবনযাপনের মান যাতে না পড়ে যায়, তার জন্য দেওয়া হয় 20 থেকে 25% অতিরিক্ত টাকা। এক্ষেত্রে যদি 25% টাকা দেওয়া হয়, তাহলে 16,000-এর 25% হয় 4,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা দাঁড়াবে বেসিক পে। অর্থাৎ নতুন বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। রাজ্য সরকার বর্তমানে বেসিক পের ওপর 12% ঘর ভাড়া দেয়। 20,000-এর 12% হয় 2,400 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 22,400 টাকা। নতুন পে কমিশন যে গঠন হয়েছে, তাতে বিগত সরকার যে 15% আমাদের এইচআরে কেটে 12% করে দিয়েছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে, যেহেতু মানে এই যে এইচআরএটা এটাও এখন 20% করা হোক, এই দাবিটাই আমরা রাখবো। রাজ্য সরকার বর্তমানে কোনো শিক্ষা বা স্বাস্থ্য ভাতা দেয় না, কারণ সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন। পাশাপাশি সরকারি স্কুলে পঠন পাঠন হয় বিনামূল্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करे। রাজ্য দখল করার পর শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।